সুপ্রিয় দর্শক, শিক্ষার্থীদের স্বপ্ন ক্যারিয়ার নিয়ে আমাদের বিশেষ আয়োজন চাকরি.com অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, এই অনুষ্ঠানে আমরা শিক্ষার্থীদের জন্য বিষয়ভিত্তিক ক্যারিয়ার নিয়ে আলোচনা করে থাকি এবং অনুষ্ঠানের শেষে জানব কিছু চাকরির খবর। দর্শক, আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভেটেরিনারি শিক্ষা ও গুরুত্ব বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষাপটে। এবং এই আলোচনা করতে আমাদের সাথে উপস্থিত আছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ রাশেদুল আলম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনার কাছে স্যার প্রথমেই জানতে চাইব, বাংলাদেশের অর্থনীতিতে প্রাণী সম্পদের ভূমিকা কতটুকু এবং এক্ষেত্রে ভেটেরিনারিয়ানরা কী ধরনের ভূমিকা রাখে? বাংলাদেশের প্রেক্ষাপটে প্রাণী সম্পদের যে গুরুত্ব সেটা হচ্ছে অপরিসীম। কারণ আপনি দেখেন, আমরা যে আমাদের আমিষের যে প্রধান উৎস মাছ, মাংস, ডিম, দুধ, এই যে আমরা প্রতিনিয়ত যে খাদ্যটা খেয়ে থাকি সবগুলাই কিন্তু আমাদের প্রাণী সম্পদ থেকেই আসে। একজন খামারি সে অক্লান্ত পরিশ্রম করে আমাদের যে প্রোডাকশন যেগুলো করতেছে, মাছ, মাংস, দুধ, ডিম, এবং সেগুলো আমাদের ফার্ম থেকে আমরা টেবিলে আসতেছে এবং এখান থেকে আমরা এটা গ্রহণ করে থাকি। সুতরাং এখানে যে প্রাণী সম্পদের যে গুরুত্বটা সেটা হচ্ছে আপনার জিডিপিতে অনেক কন্ট্রিবিউট করে এবং বাংলাদেশের যে অর্থনীতি, এই অর্থনীতিতে অনেক অবদান রেখে চলেছে। এবং এখানে যারা খামারি আছেন, প্রান্তিক খামারি বা গ্রামীণ খামারি, গ্রামে যারা পশু পাখি, গরু, ছাগল, ভেড়া যারা লালন পালন করে থাকে এবং এদেরকে যারা সাহায্য করে থাকে তারা হচ্ছে ভেটেরিনারিয়ান, অর্থাৎ এই পশু চিকিৎসক যারা, তারাই তাদেরকে সাপোর্ট দিয়ে থাকে। একটি খামারে তার প্রোডাকশন কীভাবে বাড়ানো যায়, এখানে রোগবালাই কীভাবে কমিয়ে তার উৎপাদন বাড়ে, একজন খামারি সে যাতে লাভবান হয়, এই বিষয়গুলো সবগুলাই কিন্তু একজন দক্ষ ভেটেরিনারিয়ান সে দেখভাল করে থাকে। এবং সুতরাং এখানে হচ্ছে ভেটেরিনারি শিক্ষা এবং ভেটেরিনারিয়ান দুইটাই হচ্ছে আমাদের প্রাণী সম্পদ উন্নয়নের ক্ষেত্রে এবং দেশের অবদানের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখে থাকে। আপনার কাছে একটু জানতে চাইবো, সারা বিশ্বে অনেকগুলো দেশ রয়েছে, যে উন্নত দেশগুলো রয়েছে সেখানে তো উন্নত ভেটেরিনারি শিক্ষা রয়েছে এবং ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। এমন কোন কোন দেশগুলোতে আসলে এই সুযোগ রয়েছে? আপনাদের ভেটেরিনারি শিক্ষা সেটা হচ্ছে একটা গ্লোবাল এডুকেশন। এখানে হচ্ছে দেশে বলেন এবং দেশের বাইরে বলেন, সব জায়গায় কিন্তু এই শিক্ষার অনেক গুরুত্ব। বিশেষ করে উন্নত দেশগুলো যদি আমরা বলি, সেক্ষেত্রে আমাদের ইউকে, তারপর হচ্ছে ইউএসএ, নেদারল্যান্ডস, আপনার সুইজারল্যান্ড, জার্মানি, এই সমস্ত দেশগুলো হচ্ছে সবচেয়ে উন্নত। এবং ইউরোপের আরও অনেক দেশ আছে যেগুলো হচ্ছে তাদের ভেটেরিনারি শিক্ষা অনেক উন্নত। এবং এইখানে আপনার তাদের যে আধুনিক কারিকুলাম এবং তাদের যে সুসংগঠিত ভেটেরিনারি হাসপাতাল এবং তাদের যে ল্যাবরেটরি, সেগুলো অনেক উন্নত। এবং তাদের কেরিয়ারের ক্ষেত্রে যেটা বলেছেন, একজন ভেটেরিনারিয়ান আমাদের বাংলাদেশের যে ভেটেরিনারি ইউনিভার্সিটি যেগুলো আছে সেখানে যদি একজন সেম কারিকুলা এটা হচ্ছে যে পাঠ্যক্রম সেটা কিন্তু গ্লোবাল। এটা নট অনলি আপনি ভেটেরিনারি এডুকেশন দিয়ে শুধু বাংলাদেশে আপনি একজন ভেটেরিনারি চিকিৎসক হবেন সেটা না, সারা বিশ্বব্যাপী আপনি কিন্তু কাজ করার সুযোগ রয়েছে। আমাদের যে ডিগ্রিটা দিয়ে থাকি যেটা হচ্ছে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন, সেটা কিন্তু শুরুতে আসছিল ইউসি থেকে। ওই কারিকুলাটা আমরা ফলো করে থাকি এবং সেজন্য আপনাদের যদি এই কারিকুলাম যেটা আমরা আমাদের স্টুডেন্টরা যারা এই কারিকুলার শিক্ষায় শিক্ষিত হয়, যারা ভেটেরিনারিয়ান হিসাবে গ্রাজুয়েট লাভ করে, তারা দেশে এবং দেশের বাইরে দুই জায়গায় কিন্তু তারা কেরিয়ার গঠনের যথেষ্ট সুযোগ রয়েছে। সব দেশ থেকে বাংলাদেশে কি বিষয় আসলে শিখতে পারে? বাংলাদেশে যেটা শিখতে পারে সেটা হচ্ছে, দেখেন আপনাদের বাইরের যে ওদের কিন্তু কারিকুলা যেটা পাঠ্যক্রম সেটা প্রায় কয়েক বছর পরে রিভাইজড হয়। সুতরাং আপনি দেখেন এখন নতুন নতুন অনেক রোগবালাই আসতেছে এবং অনেক কিছু আপনার কারিকুলাতে অ্যাড করতে হয়, যেটা সংযোজন করতে হয়, কিছু জিনিস এডিশন করতে হয় এবং কিছু জিনিস ডিলিশন করতে হয়। সুতরাং এখানে আমাদের যে কারিকুলা সেটা কিন্তু তারা প্রতি বছরই কিন্তু আপডেট করে থাকে, যেটা আধুনিক কারিকুলাম। এবং আমাদের এখানেও সেটা কারিকুলামটা রিভাইজ করতে হবে। এবং সাথে সাথে একজন ভেটেরিনারিয়ান, তার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে সে একটা সবচেয়ে ওয়েল অর্গানাইজড একটা হাসপাতাল, কারণ সে ওখানে শিখবে, পশু পাখি আসবে ওখান থেকে যে ইন্টার্নশিপের সময় এবং আন্ডারগ্রেড যখন সে প্র্যাকটিক্যাল করবে ব্যবহারিক ক্লাসে, তখন সে ওখান থেকে সে রোগবালাই এবং রোগ নির্ণয় সব কিছু কিন্তু সে ওখান থেকে শিখবে। সুতরাং এখানে
সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ব্যবহারিক ক্লাস যেগুলো আছে, যেহেতু একটা লাইভ অ্যানিমেল নিয়ে সে এখানে চিকিৎসা দিবে, সুতরাং তাকে স্কিল ডেভেলপ করার জন্য অবশ্যই তাকে মানে একজন দক্ষ ভেটেরিনারি হওয়ার জন্য তাকে অবশ্যই খামারে যেতে হবে, ল্যাবরেটরিতে কাজ করতে হবে, এবং তার যে হাসপাতাল, এই হাসপাতালে তাকে অবশ্যই গিয়ে রেগুলার চিকিৎসা কীভাবে দিতে হয়, কীভাবে একটা অ্যানিমেলকে ডিল করতে হয়, হ্যান্ডেল করতে হয়, সবগুলো তাকে শিখতে হবে। তখনই সে কিন্তু তার পারফেক্ট যে ভেটেরিনারিয়ান অর্থাৎ স্কিল ভেটেরিনারিয়ান সে এটা অ্যাচিভ করতে হবে, এবং দেশে এবং দেশের বাইরে দুই জায়গায় তখন সে ক্যাপেবল হবে কাজ করার জন্য। যেহেতু দিন দিন ভেটেরিনারি শিক্ষার গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে, এক্ষেত্রে আগামী দশকে ভেটেরিনারিয়ানদের বৈশ্বিক চাহিদা কেমন হবে? আপনি দেখেন বৈশ্বিক চাহিদা এখন আমাদের দিন দিন সেটা বাড়তে থাকবে। একসময় আমাদের শুধুমাত্র একটা ইউনিভার্সিটি ছিল বাংলাদেশে, যেটা 1961-এ বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, যেটা ময়মনসিংহে ছিল। কিন্তু পরবর্তীতে এই যে বৈশ্বিক চাহিদা বা দেশের চাহিদা, দুই প্রেক্ষাপটে এটা কিন্তু দিন দিন এই শিক্ষাটা বৃদ্ধি পেয়েছে। এখন বর্তমানে বাংলাদেশে সরকারি এবং বেসরকারি মিলিয়ে প্রায় 15টা আপনার ভেটেরিনারি স্কুল রয়েছে, এবং তার মধ্যে চট্টগ্রাম ভেটেরিনারি এবং অ্যানিমাল সায়েন্স ইউনিভার্সিটি হচ্ছে একটা বিশেষায়িত বিশ্ববিদ্যালয়, এবং এটা দেশের চাহিদায়, হ্যাঁ, এবং দেশের যে ডিমান্ড এটার জন্য এবং আপনার আমিষের চাহিদা পূরণের জন্য সেটা কিন্তু করা হয়েছে। এবং বাংলাদেশে এই বিশ্ববিদ্যালয়গুলো যা ভেটেরিনারি স্কুলগুলো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে এই সাবজেক্টটা ওপেন করা হয়েছে। সুতরাং যেটা আপনি বলছেন যে বৈশ্বিক চাহিদা বা দেশের চাহিদা, সেটা দিন দিন বাড়তেই থাকবে, কারণ আপনার পপুলেশন বাড়তেছে, জনসংখ্যা যেটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তার সাথে আমাদের খাবারের প্রয়োজন এবং আমিষের প্রয়োজন। যে আমিষগুলো যেগুলো মাছ, মাংস, দুধ, ডিম সবগুলাই কিন্তু আমাদের অ্যানিমেল থেকে, আমরা অ্যানিমেল সোর্স, যেটা অ্যানিমেলের প্রোটিন আমরা ওখান থেকে পাচ্ছি, এবং আপনাদের নতুন নতুন ব্রিড জাত উন্নয়ন হচ্ছে, যেটা আপনার পোলট্রিতে বলেন অথবা ডেয়ারিতে বলেন আমাদের এগুলো বৃদ্ধি পাচ্ছে, সেটা একটা বিষয়। আরেকটা হচ্ছে মানুষ এখন পোষা প্রাণী, ডগ, ক্যাট, বার্ডস এগুলোর দিকে মানুষ অনেক বেশি আগ্রহী, পোষা প্রাণীর ক্ষেত্রেও আপনার বৃদ্ধি পাচ্ছে। সুতরাং আপনার ভেটেরিনারি প্রফেশন এবং ভেটেরিনারিয়ানদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং তাদের আগামীতে চাহিদা আরও বেশি বৃদ্ধি পাবে বলে মনে করা হয়। বাংলাদেশে ভেটেরিনারি শিক্ষার প্রধান চ্যালেঞ্জগুলো কি কি? প্রধান চ্যালেঞ্জ কিছুটা অবশ্য রয়েছে, যেমন আপনি যদিও ভেটেরিনারি ইউনিভার্সিটির সংখ্যা আমাদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়েছে, 1961 সালে যেটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছিল, পরবর্তীতে এটা দেশের চাহিদার কারণে 1993-94 সেশনে, যেটা পরবর্তীতে 1996 সালে চট্টগ্রাম ভেটেরিনারি কলেজ এবং সিলেট ভেটেরিনারি কলেজ দুটো কলেজ স্থাপিত হয়েছে একই প্রজেক্টের আওতায়, এবং পরবর্তীতে এরপরে বাংলাদেশের অন্যান্য জায়গায় অনেকগুলো ভেটেরিনারি কলেজ স্টাবলিশড হয়েছে। সুতরাং এখানে যে আপনি যে ইয়াগুলা চ্যালেঞ্জগুলা বললেন, সেটা হচ্ছে আমাদের প্রথম হচ্ছে পাঠ্যক্রম, যে কারিকুলাম যেটা, সেটা হচ্ছে কিন্তু সব জায়গায় একই রকম না। যেমন আমাদের চিটাগং ভেটেরিনারি ইউনিভার্সিটি, আমাদের যে কারিকুলাম, আমরা কিন্তু সেটা অন্য বাংলাদেশের যেমন টাফট ইউনিভার্সিটি, যেটা ইউএসএতে টাফট ইউনিভার্সিটি, ওদের সাথে আমরা একটা প্রজেক্ট ছিল, এবং আমরা কোলাবোরেশনের মাধ্যমে সেটা রিভাইজড করেছি, এবং তারা আমাদের যে কারিকুলাম সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে, এটা হচ্ছে গ্লোবাল স্ট্যান্ডার্ড। কিন্তু তদ্রূপ বাংলাদেশের অন্য ভেটেরিনারি ইউনিভার্সিটি যেগুলো আছে তাদেরকেও কিন্তু এই কারিকুলামটা রিভাইজ হওয়া প্রয়োজন, কিন্তু সেটা করবে আপনাদের বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল নামে একটা যে প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানের মাধ্যমে সব জায়গায় এই কারিকুলামটা স্ট্যান্ডার্ড করা প্রয়োজন। এবং তার সাথে প্রয়োজন হচ্ছে যে চ্যালেঞ্জ প্রধান ভেটেরিনারি হাসপাতাল। হ্যাঁ, এই হাসপাতাল কিন্তু না থাকলে একজন ভেটেরিনারিয়ান সে কিন্তু তার স্কিল যে ডেভেলপ করার, সে ডাক্তার যে হবে, এটা কিন্তু সম্ভব হবে না। সুতরাং তাকে হাসপাতাল অবশ্যই সুসংগঠিত হইতে হবে। তার সাথে যে ব্যবহারিক ক্লাস, এখানে আপনার ভেটেরিনারি শিক্ষা নট অনলি তাকে তাত্ত্বিক, এটাকে অবশ্যই ব্যবহারিক প্র্যাকটিক্যাল যে স্কিল সেটা ডেভেলপ করার জন্য অনেক ল্যাবরেটরির প্রয়োজন। এটা কিন্তু বাংলাদেশের সব ভেটেরিনারি স্কুলে এই জিনিস, বিশেষ করে প্র্যাকটিক্যাল ক্লাসের, এই স্কিল ডেভেলপ হওয়ার জন্য তাকে অবশ্যই আপনার সব ধরনের ইনস্ট্রুমেন্ট এবং যা যা সুযোগ সুবিধা প্রয়োজন সবগুলো দিতে হবে। বিশেষ করে ভেটেরিনারি হাসপাতাল, তারপর হচ্ছে আপনার পরবর্তীতে তাদেরকে বিভিন্ন যে ট্রেনিংয়ের জন্য, তাদের হাতে কলমে শেখার জন্য বিভিন্ন ফার্ম যেগুলো আছে, ডেয়ারি ফার্ম, পোলট্রি ফার্ম, ওখানে পরিদর্শন করতে হবে, এবং অনেকগুলা তাদেরকে ট্যুরের প্রয়োজন। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের এখনও মানে স্কিল ভেটেরিনারি হওয়ার ক্ষেত্রে এখনও পিছিয়ে আছে, এবং এই জায়গায় তাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। বৈশ্বিক প্রেক্ষাপটে এই ভেটেরিনারি চিকিৎসার পরিধি আসলে কতটুকু বিস্তৃত হয়েছে, এটি যদি একটু বলেন। আমি আগেই বলেছি আপনাদের ভেটেরিনারি শিক্ষার এটা
অনেক একটা গ্লোবাল এডুকেশন, সুতরাং এখানে বৈশ্বিক প্রেক্ষাপটে সেটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনার এখানে আমাদের বাংলাদেশের যদি আপনি দেখেন, বাংলাদেশে আগে ছিল শুধুমাত্র একটা ভেটেরিনারি ইউনিভার্সিটি এবং সেটা বৃদ্ধি পেয়ে 15টা এবং প্রাইভেটও এর মধ্যে হয়েছে, গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয় হয়েছে। সুতরাং এটা আপনার দেশের চাহিদার জন্য এটা বৃদ্ধি পেয়েছে। এবং আমাদের বিদেশেও কিন্তু আমাদের যে ভেটেরিনারি স্টুডেন্ট যারা এখান থেকে পাশ করে যে ভেটেরিনারিয়ান হওয়ার পরে তারা কিন্তু বিদেশে বিভিন্ন জায়গায় এখন অনেক জব মার্কেট অনেক জায়গায় কাজ করতেছে। তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি হিসেবে তারা গবেষণা করছেন এবং বিভিন্ন জবেও তারা আছেন। বিশেষ করে অস্ট্রেলিয়াতে মেলবোর্ন ইউনিভার্সিটি, আপনি ইভেন কি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়েও আমাদের কিন্তু স্টুডেন্ট ওখানেও হায়ার স্টাডি নিয়েছে। সুতরাং বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের ভেটেরিনারিয়ানের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং সেটা বাংলাদেশ থেকে অনেক স্কিল ভেটেরিনারিয়ান এবং বিশ্বের বিভিন্ন জায়গায় তারা এখন যাচ্ছে। সুতরাং এটার স্কোপটা বেড়েই যাচ্ছে দিন দিন। একটু জানতে চাইবো যে একজন ভেটেরিনারি স্নাতক পড়াশোনা তার স্নাতক শেষ করে কোন কোন বিষয়ে বা কোন কোন খাতে ক্যারিয়ার করতে পারেন? একজন ভেটেরিনারিয়ান সে পাশ করার পরে সে আমাদের যে ডিগ্রিটা নেবে সেটা হয়তো ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন অথবা বিএসসি ভেট সায়েন্স অ্যান্ড এইডস, এই ডিগ্রিটা সে অ্যাওয়ার্ডেড হবে এবং এর পরবর্তীতে সে প্রথমে যে বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তর, এর মধ্যে আমাদের যে ক্যাডার রয়েছে মানে বিসিএস বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের, এর মাধ্যমে সে এন্ট্রি লেভেলে সে ভেটেরিনারি সার্জন হিসেবে সে বিসিএসে আমাদের স্পেসিফিক ক্যাডার রয়েছে, এই ক্যাডারে সে এন্ট্রেন্স করার সুযোগ রয়েছে এবং সে প্রাণী সম্পদ অধিদপ্তরে ডিপার্টমেন্ট অফ লাইভস্টক সার্ভিস এই ডিপার্টমেন্ট আন্ডারে সে কাজ করবে। এটা হচ্ছে তাদের মেইন চিকিৎসক হিসেবে কাজ করার সুযোগ। এর পরবর্তীতে আপনি প্রাইভেট যদি মনে করেন অনেকগুলো ইনস্টিটিউট রয়েছে, সে ডেইরি ইন্ডাস্ট্রিতে কাজ করার, ফুড সেফটি ইনস্টিটিউট, তারপর হচ্ছে আপনার ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং সরকারি আপনার যে রিমাউন্ড ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোর যেটা মিলিটারি ফার্ম, ওগুলোতে তারা কাজ করার সুযোগ রয়েছে। তারপর ইভেন বাংলাদেশ বিমান বাহিনী, ওখানেও কিন্তু ভেটেরিনারিয়ান হিসেবে তারা জব পাচ্ছে। এবং আমাদের যে সিটি কর্পোরেশন রয়েছে, সিটি কর্পোরেশনে সে কিন্তু মানে স্লটার হাউসে সে কাজ করবে এবং সে মানে পাবলিক হেলথ, জনস্বাস্থ্য নিয়ে সে কাজ করবে। এবং বাংলাদেশের আইসিডিডিআরবি যেটা গবেষণা প্রতিষ্ঠান রয়েছে এবং লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট, এই সবগুলো জায়গায় তাদের কিন্তু অনেক সুযোগ রয়েছে। এবং সর্বোপরি সে যদি একজন ভেটেরিনারিয়ান হিসেবে সে নিজে মানে একজন প্রাইভেট প্র্যাকটিশনার হতে চায়, তবে তার কিন্তু অনেক সুযোগ রয়েছে, সে কাজ করতে পারবে এবং সে একজন উদ্যোক্তা হিসেবেও কাজ করার সুযোগ রয়েছে। সুতরাং এই সেক্টরে একজন ভেটেরিনারিয়ান পাশ করার পরে তার কিন্তু মানে এরিয়াটা অনেক বিশাল, সে যে কোনো জায়গায় যাওয়ার সুযোগ রয়েছে। বিদেশে উচ্চশিক্ষার জন্য অথবা গবেষণার জন্য যাওয়ার জন্য একজন ভেটেরিনারিয়ান নিজেকে কিভাবে প্রস্তুত করবেন? বিদেশে আমাদের ভেটেরিনারিয়ান চাহিদা অনেক বেশি। এখন আমি আগেই বলেছি যে আমাদের অনেক স্টুডেন্ট বাংলাদেশে তারা বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা কাজ করার সুযোগ পাচ্ছে এবং এক্ষেত্রে তাদের একটা প্রয়োজন হচ্ছে তার ফলাফল, যে রেজাল্টটা করবে মানে তাকে একটা নির্দিষ্ট একটা রেজাল্ট ভালো করতে হবে। তাদের যে সিজিপিএ, তাকে 70% বা মোর দেন 70% এই রেজাল্টটা তার প্রয়োজন এবং একটা ভালো রেজাল্ট, তার সাথে তার মানে ইংলিশ যে দক্ষতা সেটা অনেক সময় বিশেষ করে যেগুলো ডেভেলপ কান্ট্রি তাদেরকে ইংলিশের হিসেবে তাদের একটা পরীক্ষা দিতে হয়, সেটা তাকে অবশ্যই পাশ করতে হবে। এটা একটা নির্দিষ্ট একটা মার্ক রয়েছে সেটা। তারপরে তাকে অনেক সময় সে যদি গবেষক হিসেবে যেতে চায় বা হায়ার স্টাডি পিএইচডি অথবা সে মাস্টার্স করতে চায়, এমফিল বা এমএস করতে চায়, অনেক সময় আমাদের বিভিন্ন সহকর্মীদের অনেক প্রজেক্ট রয়েছে, এই প্রজেক্টের আওতায় সে কিন্তু কাজ করে এখানে গবেষণা যে পত্র সেটা কিন্তু পাবলিশ করতে পারে এবং এই পাবলিশ যদি করতে চায় তাকে সেক্ষেত্রে বাইরে যাওয়ার ক্ষেত্রে তার অনেক সুযোগ হয়, যে তার যদি পেপার রিসার্চ পেপার থাকে এবং ভালো রেজাল্ট থাকে এবং যদি ইংলিশে দক্ষতা হয় এবং এবং তার যদি আদার যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো প্রয়োজন সেগুলো ডেভেলপ করে এবং সহজেই কিন্তু সে কিন্তু বাইরে গিয়ে মানে বিদেশে যে কোনো জায়গায় যেগুলো আপনার ভেটেরিনারি শিক্ষায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে ওখানে সবগুলো জায়গায় সে যাওয়ার সুযোগ রয়েছে। আমাদের সিভাসুর মতো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা গবেষণা এবং শিল্পের মধ্যে কিভাবে সেতুবন্ধন তৈরি করতে পারে? চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় এবং তার সাথে আপনার হচ্ছে ইন্ডাস্ট্রি যে শিল্প, যেমন আপনি একটা ডেইরি একটা ইন্ডাস্ট্রি, তারপর পোলট্রি সেটা একটা ইন্ডাস্ট্রি এবং হ্যাচারি যে পোলট্রি যেগুলা আমাদের যেখান থেকে বাচ্চাগুলা
আসে, পোলট্রির মুরগির বাচ্চা বা আদার্স, সব জায়গায় কিন্তু ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রি লিঙ্ক, এই দুই জায়গায় কিন্তু আমাদের একসাথে কাজ করার সুযোগ রয়েছে। আপনার যদি ফার্মে একটা প্রবলেম, খামারি যদি সে প্রবলেম ফেস করে, এই প্রবলেমটা কিন্তু আপনার ইউনিভার্সিটির সাথে লিঙ্ক করে এটা সলভ করা যায়, কারণ এখানে আমাদের এক্সপার্টাইজ আছে। আমরা আমাদের সহকর্মীরা যারা, তারা বিভিন্ন বিষয়ে এক্সপার্টাইজ, আমাদের যে গ্র্যাজুয়েট বের হচ্ছে তারা এক্সপার্টাইজ। সুতরাং এখানে উভয়ের মধ্যে যেটা সেতুবন্ধন, অর্থাৎ ইউনিভার্সিটি এবং ইন্ডাস্ট্রি, একজন খামারি দুই জায়গায় যদি একসাথে কাজ করে তাহলে কিন্তু দুই জায়গায় বেনিফিটেড হবে, একজন খামারিও বেনিফিট হবে এবং একজন শিক্ষক সে কিন্তু গবেষণার জন্য তার এভিনিউ তৈরি হবে। সুতরাং আমাদের যে স্টুডেন্টরা তারা কিন্তু যখন ইন্টার্নশিপ করে, ইন্টার্নশিপে বাংলাদেশের বিভিন্ন স্থাপনা যেগুলো রয়েছে, যেমন আপনার প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতায় যে হাসপাতালগুলো রয়েছে, তারপর ডেয়ারি খামার রয়েছে, পোলট্রি খামার রয়েছে, ওই সব জায়গায় কিন্তু আমাদের স্টুডেন্টরা ইন্টার্নশিপ করে এবং ওখানে রিয়েল যে সিচুয়েশন সেগুলো তারা কিন্তু ফেস করে, তখন কিন্তু ওখানে যে প্রবলেমগুলো হয় সেগুলো তারা কিন্তু মিটিগেট করার সুযোগ পায়। এক্ষেত্রে মানে আমাদের একজন খামারি সেও লাভবান হয়, যে ইন্ডাস্ট্রি যেটা বলছেন আপনি, মানে একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, একজন শিল্পপতি, আর ডেয়ারিতে সে একজন উদ্যোক্তা, পোলট্রিতে সে, তাহলে তার যে রেগুলার যে প্রবলেমগুলো হচ্ছে, রোগবালা যেগুলো আসতেছে, ওইগুলো কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের সাথে একসাথে কাজ করে তাহলে কিন্তু সেটা সলভ করা সম্ভব। দেশের যে জাতীয় খাদ্য নিরাপত্তা রয়েছে, এই ক্ষেত্রে ভেটেরিনারিয়ানরা কি ভূমিকা রাখতে পারে? আপনি দেখেন আমাদের প্রতিদিন সকালবেলা ডিম প্রয়োজন হয়, একটা ডিম, আগে আমরা একটা ডিম দিয়ে অনেকে হয়তো মানে পুরো ফ্যামিলি সেটা কাভার করতো, কিন্তু এখন একজনে একটা ডিম খাচ্ছে, প্রোডাকশন বেড়ে যাচ্ছে, অনেক বেড়েছে, কিন্তু সাথে সাথে কিন্তু তার সাথে যে বায়োসিকিউরিটি অথবা রোগবালাই সেগুলো কিন্তু বাড়তেছে। সুতরাং এখানে যদি সেফ না হয় খাবার, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা আপনার রোগ প্রডিউস হবে এবং সুস্থ জাতি যেটা সেটা প্রডিউস হবে না। সুতরাং আপনার মাছ, মাংস, দুধ বা ডিম যেটাই বলেন না কেন, সেগুলো কিন্তু সেফ ভালোভাবে প্রডিউস হইতে হবে। এখন ধরেন একজন খামারি ওখানে যে অ্যান্টিবায়োটিক ইউজ করে, অ্যান্টিবায়োটিক ইউজ করার সময় কিন্তু ধরেন আপনার একটা নির্দিষ্ট সময় থাকে, এই সময় পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এবং ওখানে যে দুধ হয় সেটা সেল করা যাবে না, অথবা যে মাংস সেটাকে অথবা পোলট্রি সেটা জবাই করা যাবে না, তাকে একটা রেসিডিউ যেগুলো আছে সেগুলো কিন্তু খাবারের মাধ্যমে মানুষের শরীরে কিন্তু ট্রান্সমিট হয়। সুতরাং আপনাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে, পরবর্তী কিন্তু সেটা আপনি খেতে পারবেন। সুতরাং যদি সেফ ফুড পেতে চান তাহলে সেক্ষেত্রে খামারে যে প্রাণী কল্যাণ, যেটা আমরা অ্যানিম্যাল ওয়েলফেয়ার বলি, তাদের একটা অ্যানিম্যালের সুস্থ থাকতে হবে। যদি সুস্থ না থাকে, প্রাণী কল্যাণ যদি ঠিক না হয়, তাহলে কিন্তু ওই প্রাণী থেকে যে আপনি খাবারটা আমরা খাচ্ছি সেটা কিন্তু সেফ না। তাহলে একটা খামারে যদি প্রাণী কল্যাণ যদি ভালো হয়, সুস্থ থাকে, তখন ওখান থেকে কিন্তু একজন খামারি যেমন লাভবান হবে এবং সে যেমন যে খামারটা করেছে সে উন্নতির জন্য ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে সে কিন্তু লাভবান হবে এবং সাথে সাথে আমরা যারা ভোক্তা তারাও কিন্তু ভালো সুস্থ খাবার সেটা পাবো। সুতরাং এখানে কিন্তু আপনার সেফ ফুডের ক্ষেত্রে একজন ভেটেরিনারিয়ান সে কিন্তু খামারে গিয়ে এটা ইন্সপেকশন করবে, দেখবে, স্লটার হাউস যেটা জবাইখানা ওখানে পরিদর্শন করবে এবং লাইভ বার্ড মার্কেট যেটা ওখানে যাবে, কাঁচা বাজার যেটা, ওখানে গিয়ে সে ইন্সপেকশন করবে, পরে দেখবে সেটা সেফ কিনা। সুতরাং এগুলো কাজ হচ্ছে একজন ভেটেরিনারিয়ানের। এবং সে যে লাইভ স্টক মার্কেট অর্থাৎ যেখানে পশু বাজার যেটা, এগুলো কিন্তু সে ইন্সপেকশন করবে, কোনো পশু রোগাক্রান্ত আছে কি না, সে ইন্সপেকশন করে দেখবে, তখন সে সার্টিফাই করবে এটা কি জবাই করা যাবে না যাবে না। সুতরাং একজন ভেটেরিনারিয়ান কিন্তু তার পরিধি অনেক, সে সব জায়গায় গিয়ে এগুলো এনশিওর করলে তখন সেটাকে আমরা নিরাপদ খাদ্য হিসেবে আমরা খেতে পারবো এবং সে পরবর্তীতে আমাদের একটা সুস্থ ন্যাশন বিল্ড আপ হবে। একজন ভেটেরিনারিয়ানের কি গ্রামীণ অর্থনীতি এবং দারিদ্র্য বিবেচনায় ভূমিকা রাখার সুযোগ রয়েছে কিনা? অবশ্যই রয়েছে, কারণ আপনি আমাদের যে গ্রামীণ অর্থনীতি, একজন দেখেন বিশেষ করে নারীরা এই সেক্টরে কিন্তু অনেক এগিয়ে। একটা যে ব্যাকইয়ার্ড পোলট্রি, আমরা যেটা বলি গ্রামীণ অর্থনীতি, ওখানে একজন নারী, সে একজন মা, একজন বোন, সে কিন্তু কয়েকটা হাঁস মুরগি, আপনার হচ্ছে একটা গাভী, সে কিন্তু তার এটা লাইভলিহুড, এটা জীবনযাত্রার জন্য সে কিন্তু এটার উপর নির্ভর করে এবং এখানে সে দারিদ্র্য বিমোচন এবং জন্য সে যথেষ্ট, অনেক সময় একটা গাভী দিয়ে কিন্তু তার পরিবার চলে। সুতরাং একজন ভেটেরিনারিয়ান তার দায়িত্ব হচ্ছে ওখানে গিয়ে দেখা, তাকে কিন্তু পরামর্শ দেওয়া, তার ঠিকমতো ভ্যাকসিনেশন টিকা দিয়েছে কিনা,
অনেকগুলা যদি টিকা না দেয় তাহলে টিকা না দিলে যেমন আপনার ফুড অ্যান্ড মাউথ ডিজিজ হয়, হ্যাঁ, অথবা অ্যানথ্রাক্স হয়, হ্যাঁ, বিভিন্ন রোগগুলো হয়, সেগুলো কিন্তু সে গিয়ে দেখবে, ওখানে পরিদর্শন করবে এবং সে ওখানে হেল্প করবে এবং সাজেশন দিবে। আপনার একজন ব্ল্যাক বেঙ্গল যে আমাদের কালো জাতের যে ছাগল রয়েছে সেটা কিন্তু অনেক প্রফিটেবল একটা মানে দেশের জন্য। সুতরাং এখানে একজন গ্রামীণ কৃষক, প্রান্তিক কৃষক, সে কিন্তু এটার উপরে নির্ভর করে এবং একজন ভেটেরিনারিয়ান কিন্তু মানে সে ওখানে সরাসরি তার উন্নয়নের জন্য অনেক অবদান রাখতে পারে। যারা এই পেশায় আসতে চান তাদের প্রতি আপনার কি পরামর্শ থাকবে যদি একটু বলেন? তাকে অবশ্যই আসার আগে চিন্তা করতে হবে আমি একজন এখানে পশু চিকিৎসক হব, একজন ভেটেরিনারিয়ান, এবং সেটা আমার দেশে হোক দেশের বাইরে, দুই জায়গায় আমার মানে যেতে হইতে পারে। দেশেও আমি জব সুযোগ রয়েছে, দেশের বাইরেও। সুতরাং প্রথমে তাকে যেটা করতে হবে, সে অবশ্যই অ্যানিম্যালকে তার ভালোবাসতে হবে, অ্যানিম্যাল ওয়েলফেয়ার, প্রাণী কল্যাণ সম্পর্কে তাকে জানতে হবে, এবং অ্যানিম্যালকে তাকে যে হ্যান্ডেল করতে হবে, অ্যানিম্যালকে মানে চিকিৎসা করার যে মন মানসিকতা, সেটা তাকে অবশ্যই মাইন্ডসেট হতে হবে যে আমাকে মাঠে ঘাটে, তারপর খামারে, সব জায়গায় কাজ করতে হবে এবং কাজ করার জন্য আমাদের প্রিপেয়ার থাকতে হবে। সুতরাং তখনই সে কিন্তু মানে এখানে কিন্তু একটা অ্যানিম্যালকে, লাইভ অ্যানিম্যাল, সে কিন্তু বোবা প্রাণী, কথা বলতে পারে না, আপনি তাকে দেখে কিন্তু চিকিৎসা দিবেন। হ্যাঁ, সুতরাং অনেক স্কিল হইতে হবে এবং যথেষ্ট পরিশ্রম করতে হবে এবং ধৈর্যশীলতা থাকতে হবে এবং আপনাকে টিমওয়ার্ক, একসাথে কাজ করার যে বিষয়, এগুলো থাকতে হবে। এবং পরিশ্রম করলে আপনি অবশ্যই এখানে পরিশ্রমে যদি মেন্টালিটি প্রয়োজন হয় তাহলে আপনি এই পেশায় আমি সাজেস্ট করি যে এই পেশায় আসার জন্য। এবং এই পেশায় আসলে একজন ভেটেরিনারিয়ান সে যে ভেটেরিনারিয়ান হবে তার জন্য ইনকামের কোনো অভাব হবে না। সে মানে বিভিন্ন জায়গায়, সরকারি বেসরকারি, দেশে এবং বিদেশে সব জায়গায় সুযোগ রয়েছে এবং সর্বোপরি সে নিজে প্রাইভেট প্র্যাকটিস করে অনেক টাকা ইনকাম করতে পারবে। সে একজন উদ্যোক্তা হিসেবে কাজ করতে পারবে এবং সে নিজে একটা ইন্টিগ্রেটেড ফার্ম, এখানে আপনার গরু, ছাগল, হাঁস, মুরগি, তারপর সবজি এবং বায়োগ্যাস একসাথে মিলে সব কিছু, মাছের খামার, সব একসাথে করে সে অ্যাগ্রো যেটা বলি আমরা, এই জায়গায় কাজ করার সুযোগ রয়েছে। সুতরাং আমি মনে করি যে তার একজন স্টুডেন্ট যদি এই পেশায় আসে তাহলে সে কিন্তু নিজে স্বনির্ভর হবে এবং দেশও স্বনির্ভর হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকের এই আলোচনায় আমি নিশ্চিত আপনারা এই বিষয়ে ক্যারিয়ার গড়ার অনেক তথ্য পেয়েছেন। দর্শক, এই অনুষ্ঠানের এই পর্যায়ে জানব কিছু চাকরির খবর। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো।